সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের পর ভোট চায় এনসিপি। বিগত ৩ নির্বাচনের প্রার্থী, নির্বাচনী কর্মকর্তা, কর্মচারীদের বিচার দাবি। সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন নির্বাচন আসে, সেই বিষয়ে আমরা তাদেরকে যাতে নির্বাচন কমিশন সেদিকে ধাবিত হয় সে বিষয়ে তাদেরকে আমরা দাবি জানিয়েছি। ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফাতেও বিএনপির ম্যারাথন আলোচনা। গুরুত্ব পাচ্ছে সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ সহ নানা ইস্যু। অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন, এই 4টা বিষয় বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের বক্তব্য এবং ভোট প্রদান করতে পারবে। পার্টি প্রদানের ক্ষেত্রে যে ওনারা একই ব্যক্তি হতে পারবেন বলে প্রস্তাব দিয়েছে, এখানে আমরা এটা ওপেন রাখতে বলেছি। জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় একনেকে নতুন প্রকল্প অনুমোদন। ভারতকে বাদ দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কঠিন বললেন পরিকল্পনা উপদেষ্টা। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচন করতে হবে। পুরনো ব্যবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না জাতীয় নাগরিক পার্টি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে কথা জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, সরকারের তরফ থেকে রোডম্যাপ বা দিক নির্দেশনা আসার আগে ইসি আগ বাড়িয়ে কথা বললে সন্দেহের সৃষ্টি হয়। এনসিপির দাবি, ঋণখেলাপিরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। নির্বাচনে অনিয়মের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশন যেন দায় এড়াতে না পারে। নির্বাচনে কারচুপি বন্ধ, প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর আচরণবিধি সংস্কার সহ বেশ কিছু দাবি তুলে ধরে এনসিপি। একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশে নির্বাচন হয়, সে বিষয়ে আমরা তাদেরকে কথা বলেছি। সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন নির্বাচন আসে, সেই বিষয়ে আমরা তাদেরকে যাতে নির্বাচন কমিশন সেদিকে ধাবিত হয় সে বিষয়ে তাদেরকে কাজ যাতে নেয় বাংলাদেশের জনদাবির মুখে, সে বিষয়ে তাদেরকে আমরা দাবি জানিয়েছি। অর্থ বিল, আস্থা বিল, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট ও সংবিধান সংশ্লিষ্ট বিষয় ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারবে, এমন সুপারিশ বিএনপির। এছাড়া প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতিকে ক্ষমতায়ন করার সুপারিশে একমত দলটি। সকালে ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের বিরতিতে সাংবাদিকদের একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, পার্টির প্রধানমন্ত্রী হতে পারবে না এমন সুপারিশের বিরোধিতা করে বিএনপি। বিষয়টি দলের কাছেই ছেড়ে দেওয়ার পরামর্শ দেন তিনি। সংসদ নেতা কে হবেন এটা সংখ্যাগরিষ্ঠ দলের কাছে উন্মুক্ত রাখারও প্রস্তাব দেয় বিএনপি। এছাড়া উচ্চকক্ষে সদস্য সংখ্যা 100-তে রাখার বিষয়েও একমত দলটি। দ্বিকক্ষ সংসদের বিধান পাশ হওয়ার পরই উচ্চকক্ষের সদস্য নির্বাচিত করার বিধান নিয়ে আলোচনা করা যায় বলে বৈঠকে জানান সালাউদ্দিন আহমদ। এছাড়া জাতীয় সংবিধান কাউন্সিল এনসিপি গঠনের পক্ষে নয় বিএনপি। কারণ হিসেবে সালাউদ্দিন আহমদ বলেন, এনসিপি গঠন হলে দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত হয়ে যাবে। কেয়ারটেকার বিধান রাখার বিষয়ে বিএনপি সম্মত হলেও তার মেয়াদ 90 দিন চায় দলটি। একজন ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বলেও জানান তিনি। অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন, এই 4টা বিষয় বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের বক্তব্য এবং ভোট প্রদান করতে পারবে। তাতে সংসদ সদস্য পদ বিলুপ্ত হবে না। পার্টি চেয়ারম্যান অথবা পার্টি প্রদানের ক্ষেত্রে যে ওনারা একই ব্যক্তি হতে পারবেন বলে প্রস্তাব দিয়েছে, এখানে আমরা এটা ওপেন রাখতে বলেছি। জাতীয় সংসদ ভবনে আছেন আমাদের সহকর্মী আরিফিন শাকিল, আমরা তার কাছে যাচ্ছি। আরিফিন, বৈঠক কখন নাগাদ শেষ হতে পারে এবং এ পর্যন্ত কি তথ্য আপনি পেয়েছেন? ধন্যবাদ লোপা। এখন পর্যন্ত বৈঠক চলছে। বৈঠক 5টা নাগাদ পর্যন্ত চলতে পারে এবং এখন পর্যন্ত আমরা যত সময় জানতে পেরেছি বৈঠকের সময়সীমা 5টার পরও বাড়তে পারে, যেহেতু এখন পর্যন্ত আসলে ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির মোটা দাগে আসলে কোনো বিষয় নিয়ে ঐকমত্যে পৌঁছাতে তারা পারেননি এবং মূলত এখন সেই বিষয়গুলো যতটা ছাড় দিয়ে কিংবা দুই পক্ষই যতটা ছাড় দিয়ে ঐকমত্যে পৌঁছানো যায় সেই প্রক্রিয়া মূলত এখন চলছে। এবং যে কয়েকটি বিষয় নিয়ে বিএনপির সঙ্গে খুব বেশি দ্বিমত নেই, সেই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে দুদক এবং নির্বাচন
নির্বাচন ব্যবস্থা নিয়ে বেশ কয়েকটি সিদ্ধান্তে তারা উভয় পক্ষ একমত হয়েছেন। তবে সংবিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য থেকে শুরু করে বেশ কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলো এখনো দুপক্ষের মধ্যে এক ধরনের টানাপোড়েন রয়েছে। দুপক্ষই চেষ্টা করছেন একটি সুনির্দিষ্ট জায়গায় পৌঁছানোর। তবে এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি, যেটা আপনি সংবাদে বললেন, যে এখন পর্যন্ত আসলে বিশেষ কিছু বিষয় নিয়ে বিএনপির পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে এবং যদিও ঐকমত্য কমিশন তাদের জায়গা থেকে প্রত্যেকটি জায়গায় তাদের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন এবং বিএনপির পক্ষ থেকেও তার পাল্টা যুক্তি দেখানো হচ্ছে এবং একটি নির্বাচিত সরকার ক্ষমতা আসার পর এবং এইসব বিষয় যেগুলো সাংবিধানিক সংস্কারের বিষয় রয়েছে সেগুলো যেন তখন সেগুলো ছেড়ে দেওয়া হয়, সেই প্রস্তাবনা রাখা হয়েছে। এর বাহিরে সংসদ নেতা থেকে শুরু করে সংসদের যে একজন ব্যক্তি একই সঙ্গে দলীয় পদ এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবে না বলে ঐকমত্য কমিশন থেকে যে প্রস্তাব করা হচ্ছে সেই বিষয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে। বিএনপি মনে করছে এই বিষয়টি একটি দলের কাছে, যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবেন সংসদে, তাদের কাছেই থাকা উচিত এবং সে বিষয়ে উন্মুক্ত রাখা উচিত। সবকিছু মিলিয়ে আসলে 5টা নাগাদ বা 5:30 নাগাদ আরেকটি সংবাদ সম্মেলন হবে। সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে উভয় পক্ষ থেকে কোন কোন বিষয়গুলো আসলে ঐকমত্যে পৌঁছানো গেল সেই বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। লোপা। আরিফিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে খুন করা হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় কিলিং মিশনে অংশ নেয় 10 থেকে 15 জন। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনেই পারভেজকে মারধরের সময় একজন হঠাৎ ছুরিকাঘাত করে। ফুটেজ দেখে 8 জনকে শনাক্ত করে তাদের নামে মামলা করেছে পারভেজের পরিবার। এর মধ্যে 2 জন বনানী এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। মনিরুল ইসলামের রিপোর্ট। শনিবার বিকেল 5:07 প্রাণভয়ে বিশ্ববিদ্যালয় ভবনের মধ্যে ঢুকতে যাচ্ছিলেন বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ছাত্র পারভেজ। সেখানেই তার পথ রোধ করে খুনিরা। সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন কিল ঘুষি দিচ্ছে, অন্যজন লাঠি দিয়ে আঘাত করছে। এর মাঝেই ছুরি দিয়ে আঘাত করা হয় পারভেজকে। ছুরিকাহত পারভেজকে ভেতরে ঢুকিয়ে ভবনের গেট লাগিয়ে দেয় নিরাপত্তা কর্মীরা। এরপর আস্তে আস্তে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায় হামলায় অংশ নেয়া যুবকদের। ফুটেজ দেখে তদন্তকারীরা 8 জনকে শনাক্ত করেছেন। এরা হলো মেহরাজ ইসলাম, আবু জহর গিফারি ওরফে পিয়াস, মাহাতির হাসান, সোবাহান নিয়াজ তুষার, হৃদয় মিয়াজি, রিফাত, আলী ও ফাহিম। এদের মধ্যে সোবাহান নিয়াজ তুষার ও হৃদয় মিয়াজি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার নেতা। এদের নাম উল্লেখ করে ভোরে বনানী থানায় মামলা করেছেন পারভেজের পরিবার। তদন্তকারীরা বলছেন, হত্যাকাণ্ডে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয় জাহিদুল পারভেজ ও 3 জুনিয়র শিক্ষার্থীর। ইংলিশ ডিপার্টমেন্টের ছেলে বলছে যে তুমি আমাকে হাসলে কেন, তাদের সাথে বান্ধবী ছিল, আর এরা বলছে আমরা হাসিনি আপনাদের ব্যাপারে। এর ভিতরে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের ইংলিশ ডিপার্টমেন্টের 2 জন শিক্ষক, 3 জন শিক্ষক মিলে তাদের ভিতরে সমাধানের চেষ্টা করে, সমাধানও করে, বুকে বুক মিলিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই এই যে ইংলিশ ডিপার্টমেন্টের ছেলে বিবিআর এরা যে 3 বন্ধু মিলে আরও বহিরাগত কিছু উচ্ছৃঙ্খল এলাকার পোলাপান নিয়ে এরপর অ্যাটাক করে। পুলিশ বলছে, প্রধান অভিযুক্ত প্রাইম এশিয়ার প্রথম বর্ষের 3 শিক্ষার্থী, যারা বনানী বিদ্যানিকেতনে স্কুল ও কলেজে একসাথে পড়েছেন। পারভেজের সাথে কথা কাটাকাটির পর তারা ডেকে আনেন স্থানীয়দের। হামলায় কড়াইল বস্তি থেকেও আসেন কেউ কেউ। আমরা আসামি অভিযান অব্যাহত আছে, আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা আমাদের অব্যাহত আছে। আমরা আমাদের উপর আশা রাখতে পারেন, আমরা একটা ভালো রেজাল্ট দেবো এবং আসামি গ্রেপ্তার করতে সক্ষম হব। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় নেওয়া হয়েছে, তবে প্রধান অভিযুক্তরা এখনও পলাতক। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় 8 জনের নাম উল্লেখ করে বনানী থানায় হত্যা মামলা করেছেন নিহতের স্বজন। এদিকে সকালে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন, এই মামলায় অভিযুক্ত 5 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। তাদের দাবি, হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহরাজ ইসলামের সাথে সংগঠনটির সোহান আর তুষারও জড়িত। হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত উল্লেখ করে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের কার্যক্রম পরিচালনায় বাধা দেয়া হচ্ছে, নতুন নামে ফিরে এসেছে পুরনো ফ্যাসিবাদ। বৈষম্য বিরোধী আন্দোলনের পেজ থেকে অশোভন ভাষায় পোস্ট দেওয়ার তীব্র নিন্দা জানান ছাত্রদল সভাপতি। তিনি বলেন, বৈষম্য বিরোধীরা যে সাবেক ছাত্রলীগের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে তা এই পোস্টে ফুটে উঠেছে। শনিবার ইউনিভার্সিটি অব স্কলার্সের 2 ছাত্রীকে নিয়ে শিক্ষার্থীদের সাথে পারভেজের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে গুরুতর আহত পারভেজকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রশাসনে এখনো হাসিনার তালুকি আছে, আর এদেরকে উৎসাহ আশ্রয় দিচ্ছে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় নেতৃবৃন্দ বিভিন্ন ঘটনায় সেটা বারবার প্রমাণিত হচ্ছে। আমরা আবারও এই নির্মম হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, ইন্ধনদাতা, হুকুমদাতা এবং হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এদিকে শিক্ষার্থী হত্যার ঘটনায় ছাত্রদলের অভিযোগকে ঘৃণ্য মিথ্যাচার উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ভোরে সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ বিষয়ে পোস্ট করা হয়। অভিযোগ, কোনো প্রমাণ ছাড়াই সংগঠনের সোভান নিয়াজ তুষার ও হৃদয় মিয়াজির নাম জড়িয়ে ফেসবুকে মব ট্রায়াল চালানো হচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। দাবি করা হয়, সিসি ক্যামেরার ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বরাতেও তুষার ও হৃদয়ের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। এতে মূল হত্যাকারীরা আলোচনার বাইরে থেকে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে পুরো ঘটনা তদন্তের অনুরোধ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। ২৩৮২ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে বিশ্বব্যাংকের অনুদান ২৩৬৩ কোটি টাকা। ১৮ কোটি টাকা ব্যয় হবে সরকারি কোষাগার থেকে। একনেক সভা শেষে এই তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের নীতি নিয়ে চিন্তিত সরকার। অনুদান বন্ধ হয়ে গেলে রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যয় কিভাবে নির্বাহ হবে তা ভাবনার বিষয়। এ সময় তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা এখন পর্যন্ত আলোচনার টেবিলেই আছে। ভারতকে বাদ দিয়ে এই প্রকল্প বাস্তবায়ন কঠিন বলেও মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় মোট ১৬টি প্রকল্প অনুমোদন পেয়েছে। খরচ হবে ২৪,০০০ কোটি টাকা। এবার আলোর মুখ দেখছে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প। এর জন্য খরচ হবে ১৩,৫০০ কোটি টাকা। বাংলাদেশের জন্য না, এটা তো একটা আঞ্চলিক ভৌগোলিক দিক থেকেও একটা গুরুত্বপূর্ণ জায়গা। বঙ্গোপসাগরের এই জায়গাটুকুতে এখানে পোর্ট ফ্যাসিলিটিস, সামুদ্রিক বন্দর তো থাকতেই হবে। পরবর্তী পর্যায়ে যেটা হবে সব মিলে এটা একটা মেগা প্রকল্পই বলতে হবে। যে কোনো মুহূর্তে শেখ হাসিনার জুলাই আগস্ট গণহত্যার তদন্ত শেষ হবে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরও জানান, প্রায় ২০০ গুমের সাথে সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের জড়িত থাকার প্রমাণ হাতে পেয়েছে প্রসিকিউশন। তবে এই দিন ট্রাইব্যুনালের এজলাসে উঠে আসে আসামিদের হ্যান্ডকাপ বিতর্ক। এর আগে সকালে ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিচারপতি, সচিব, পুলিশ ও সেনা কর্মকর্তা সহ ১৯ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ১১ মন্ত্রী সহ ১৯ জনের শুনানি শেষ হয়েছে। ২০ জুলাই তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ভিকটিমদের সাক্ষ্য নেওয়া হয়েছে। ভিডিও ফুটেজের পাশাপাশি ড্রোন ফুটেজও সংগ্রহ করা হয়েছে। হাসানুল হক ইনু সাহেব, শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব, তারা খুবই আনরুলি আচরণ করেছেন। এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন এবং আগেও তার ভিডিও আপনারা দেখেছেন, যেটা হয়েছে যে ওনাকে যখন দুপাশে হ্যান্ডকাপ না লাগিয়ে আগের সময়ে যে দুজন পুলিশ ওনাকে দুই পাশে দুই হাত ধরে নিয়ে যেতেন, উনি কিন্তু জোর করে হাত ছুটিয়ে ফেলেছেন। ঢাকা কলেজ শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফায়াজের বিরুদ্ধে জুলাই আন্দোলনের হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার অনুরোধ জানানো হয়েছে। তদন্ত কার্যক্রম শেষ না হলে আইন মন্ত্রণালয়ের কিছু করার নেই জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে সহকারী জজদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, বিষয়টি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন। এই মামলায় দুজনের ১৬৪ ধারায় জবানবন্দি আছে। সেটি ৮ মাসেও কেন প্রত্যাহার হয়নি সেটা সংশ্লিষ্টরা বলতে পারবে, এই মন্তব্য করেন তিনি। এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল রোববারের মধ্যে মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়েছিলেন। এ সময় বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে বলে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। ফায়েজের মামলাটা এরকম একটা মামলা এবং এখানে দুইজন আসামি তারা 164 স্টেটমেন্ট দিয়েছিল। তো আমি খবর নিয়ে জানলাম, ওনারা যদি 164 এই স্টেটমেন্টটা রিট্র্যাক্ট না করে তাহলে এই মামলাটার নিষ্পত্তি বা ফাইনাল রিপোর্ট দেওয়া খুবই দুষ্কর এবং এটা সম্পূর্ণভাবে পুলিশের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন বিষয়। এখানে আইন মন্ত্রণালয়ের করার কিছু নাই।
48 ঘন্টার মধ্যে দাবি মেনে না নিলে ঢাকামুখী লং মার্চের ঘোষণা দেয়া হতে পারে বলে জানিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সরকার দাবি পূরণ না করা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা। 6 দফা দাবি আদায়ে টানা পঞ্চম দিনের মতো দেশব্যাপী আন্দোলন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 6 দফা দাবি আদায়ে মহাসমাবেশের ঘোষণা দিয়ে ঢাকা জেলার কারিগরি শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন আগারগাঁওয়ের নতুন সড়কে। দুপুর 12টার মধ্যে তারা অবস্থান নেন ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। সরকারি বেসরকারি সহ 20টিরও বেশি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সমাবেশে অংশ নেন। দাবি করেন 10ম গ্রেডের। ওরা তো আসলে আমাদের কি পড়াবে, ওরা আমাদের প্র্যাকটিক্যালগুলো কিভাবে করাবে? আমরা একটা টেকনিক্যাল স্টুডেন্ট, আমরা বই পড়ি, প্র্যাকটিক্যাল করি, তারপরে ডিপ্লোমা করি। আমাদের ক্লাস করি লাভটা কি হবে? কারণ আমরা ক্লাস করব, পরীক্ষা দেবো, সবকিছু আমরা সার্টিফিকেটও পাবো, দিন শেষে আমরা রাস্তা ঘুরবো। আমরা 4 বছর কষ্ট করতেছি, আমার বাবা মা আমাকে খুব কষ্ট করে টাকা দিয়ে পড়াচ্ছে। যদি আমি 10ম গ্রেডে যদি চাকরিটা নাই পাই, আমার বাবা মাকে আমি কি দিব? আন্দোলনকারীরা বলেন, সমর্থন না দিয়ে বুয়েটের শিক্ষার্থীরা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যা পলিটেকনিকের জন্য অপমানজনক। আমরা নাকি ইলেকট্রিশিয়ান, তাহলে তারা কেন এখন ইলেকট্রিশিয়ানদের 10ম গ্রেডে ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা দিতে চাচ্ছে? কেন বুয়েটরা এত 9ম গ্রেড থাকতে তারা কেন 10ম গ্রেডের উপরে নজর দিল? ভার্সিটিতে ভর্তি হয়েছেন কেন? ডিরেক্ট পলিটেকনিক্যাল আইসা ভর্তি হইতেন। আপনারা বুয়েট, কোয়েট, রুয়েট, চুয়েট এগুলোতে তো আমরা, আমাদের তো ভর্তি পরীক্ষার জন্য কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। ঢাকা ছাড়াও পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় মহাসমাবেশে অংশ নেয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সমাবেশ হয় সিরাজগঞ্জ, কুমিল্লা, খুলনা ও কুষ্টিয়ায়। আশ্বাসের নামে শিক্ষার্থীদের সাথে সরকার প্রতারণা করছে বলেও অভিযোগ করা হয়। যারা হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাবের যন্ত্রপাতি দায়িত্ব নিবে, তারা হচ্ছে যন্ত্রপাতি গুছাবে, এই দায়িত্ব নিবে। তারা জানা সত্ত্বেও তারা হচ্ছে এই পদে ঢোকার পরে তারা এখন হচ্ছে আমাদের সেক্টরটাকে বিতর্কিত করছে। ইন্সট্রাক্টর রয়েছে, তারা আসে জেনারেল থেকে, তারা কারিগরি শিক্ষায় শিক্ষিত না হয়ে আমাদেরকে যে ল্যাব ক্লাসগুলো নিবে, তারা কিভাবে আমাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করবে? অবিলম্বে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল করার দাবিও জানান শিক্ষার্থীরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজ।